রহস্য উন্মোচনে দ্বার প্রান্তে পুলিশ। উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির ধারণা দিবির পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কার কাজ দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পটুয়াখালীতে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার ঘোষণা। ঈদের সময় ঢাকায় ঘোরাঘুরি না করার আহ্বান ওবায়দুল কাদেরের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ। দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালথাইয়ের শেয়ার হস্তান্তরে আপিল বিভাগের স্থিতাবস্থা। নিষ্পত্তি হবে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতে। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটিআর সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে পুলিশ। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির বলেই ধারণা করছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, ফরেনসিক টেস্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিতের চেষ্টা চলছে। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাহমুদ হাসানের রিপোর্ট। এমপি আনার হত্যার তদন্তে গত শনিবার কলকাতায় যান ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ সহ ৩ সদস্যের প্রতিনিধি দল। ৫ দিনের তদন্ত শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ডিবি পুলিশের প্রতিনিধি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ বলেন, এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে তারা। আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপি আনারের বলেই ধারণা বাংলাদেশ পুলিশের বলে জানান হারুনুর রশিদ। আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। ডিবি প্রধান জানান, দুই দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন এমপি আনার হত্যার মূল পরিকল্পনার সঙ্গে যুক্ত শাহীন যুক্তরাষ্ট্রে এবং সিয়াম নেপালে অবস্থান করছে। এই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনতে 2 দেশ একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী সে এখন ইউএসএ অবস্থান করছে। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি আমরা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সাহায্য সহযোগিতা চাই। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 14 মে থেকে তিনি নিখোঁজ হন। পরে কলকাতা পুলিশ নিশ্চিত করে তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে প্লাবিত হয় উপকূলীয় জেলা পটুয়াখালীর 80% এলাকা। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার। প্রশাসন জানায়, এ জেলায় ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়েছে। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে ফারিয়া ইসলাম মিমের ডেস্ক রিপোর্ট। টানা 18 ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। কিন্তু তার আগে 114 কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত 50% ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। ঘরের তলে আমরা আসলাম, গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইনিয়া। এই গাছ পড়ানোর কারণে আমাকে ঘর দুয়ার সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গাছগাছালি পড়ে আমার ঘরের মাকতা ভেঙে গেছে, এমনকি ঘরে থাকা যাইতেছে না, পানি পড়ে। ফসলি জমি ছিল পানিতে তলায় গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল, এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল, অনেক পুকুরে মাছ চাষ করা ছিল, এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে। চুলো টুলো নাই, রাঁধতে পারি না, আবার খাওয়ানো কষ্ট। সব ভাঙ্গে চুরে সব লয়ে গেছে, ঘরের দিন আমরা কিছুই নাই, সব বাসায় লয়ে গেছে। খুব কষ্টে আছি, বৃষ্টিতে ভিজে খাতা বালি সব তলায় গেছে,
যদি আল্লাহ আমাকে সহায়তা করতে দেয় এটা দিতে পারে। জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত ৩ লাখ মানুষ। ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ১৮৬৫টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৮,৫০০ কৃষক, যেখানে ফসল নষ্টের পরিমাণ ২৬ কোটি ৩০ লাখ টাকা। কৃষি ডিপার্টমেন্ট থেকে তথ্য পেয়েছি, তাদের দেওয়া তথ্য মতে ৫৮,৩০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ২৬ কোটি ২১ লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য ডিপার্টমেন্টও তাদের তথ্য আমাদেরকে দিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই জেলায় ২৮ কোটি ৬৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রিমালের তাণ্ডবে জেলায় প্রাণ হারিয়েছেন ৩ জন। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের আগামী বর্ষার আগেই বাড়িঘর নির্মাণ সহ সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ বিতরণ শেষে জনসভায় এ কথা বলেন তিনি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ সংস্কার শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শামীমা আক্তারের রিপোর্ট। গেল ২৬ মে রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এরপর ২৭ মে শেষ রাত পর্যন্ত বিভিন্ন জেলায় চলে তাণ্ডব। এতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়, বাঁধ ভেঙে প্লাবিত হয় বিভিন্ন এলাকা, ভেসে যায় মাছের ঘের, নষ্ট হয় ক্ষেতের ফসল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে প্রথমে পাথরঘাটা ও মঠবাড়িয়া উপজেলা পরিদর্শন করেন তিনি। এরপর আসেন খেপুপাড়ায়। স্থানীয় মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ডিগ্রি কলেজ মাঠে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী। এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন সরকার প্রধান। বলেন, সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে। এর ফলে নানা দুর্যোগে নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা সহ ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। বর্ষার আগেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত সহ বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেশের একজন মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সেই জন্যই সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীমা আক্তার, দেশ টিভি, পটুয়াখালী, কলাপাড়া। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার কাজ ঈদের 7 দিন আগে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বিআরটিএ কার্যালয়ে ঈদযাত্রা সুষ্ঠু করতে প্রস্তুতি সভা শেষে কথা বলেন তিনি। একই সঙ্গে ঢাকা সিটিতে ঈদের সময় রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান মন্ত্রী। তৌফিক মাহমুদ মুনার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এগিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর ঈদ উদযাপনে ঢাকা ছাড়ে লাখ লাখ মানুষ। ঈদযাত্রায় যানজটের ভোগান্তির পাশাপাশি ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা। এমন বাস্তবতায় ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিআরটিএ ভবনে আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘণ্টাখানেকে বৈঠকে নেওয়া নানা সিদ্ধান্ত জানান মন্ত্রী। ঈদের 7 দিন আগেই সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে গাড়ির ফিটনেস নিশ্চিতের তাগিদ দেন মন্ত্রী। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না। একথা আমি বারবার বলেছি
কিন্তু প্রথম প্রয়োজন ফিটনেস। হানি ফ্লাইওভারে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদের সময় ঢাকার রাস্তা খোরাখুরি বন্ধ রাখতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি। আরেকটা যানজটের উৎস হলো মেয়র হানি ফ্লাইওভার। কুমিল্লা থেকে ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে, সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার অচল হয়ে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি আসবে সামনে, এখন কেন খোঁড়াখুঁড়ি? আমি সিটিকে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণে এই খোঁড়াখুঁড়িটা বন্ধ রাখতে হবে। ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে মনিটরিং জোরদারের নির্দেশও দেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদের পরে মনিটরিংটা কেন দুর্বল হয়ে যায়? নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। কোরবানির পশুর বর্জ্য পরের দিন সূর্যোদয়ের আগে অপসারণ করতে হবে, এমন নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এরপর যাতে বর্জ্য না থাকে সে বিষয়ে সতর্ক করেন তিনি। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান মন্ত্রী। ডেঙ্গু পরিস্থিতি ভালো আছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি চলছে। জয় যাদবের রিপোর্ট। ঈদুল আজহার প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ নিয়ে সচিবালয়ে অংশীজনদের সঙ্গে সভা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়, সড়ক, মহাসড়ক এবং রাস্তার পাশে পশুর হাট বসানো যাবে না। গাবতলী ব্রিজের উপর বসানো যাবে না চামড়ার বাজার। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী জানান, পরিবেশ দূষণ রোধে 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার, আমরা 24 ঘন্টার সময়টা আছে। তবে আজকে আমরা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছি যে এর পরের দিন সূর্যোদয়ের পূর্বে সকল বর্জ্য অপসারণ করতে হবে। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন, কিন্তু আমরা একটু সময়টা এক্সটেন্সিভ টাইম দিলাম, যাতে নাকি এরপরে যদি আমরা কোথায় কোনো রকম বর্জ্য না দেখি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু রোগী অন্য দেশের তুলনায় কম। এটি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব দেশে এখন আপনারা রোগী পাবেন, আমাদের দেশে এখনো যে মাত্রা আছে এটা অত্যন্ত কম, এবং আমরা প্রস্তুতি রাখছি যাতে নাকি সামনে যে ডেঙ্গুর মৌসুম আসে তখন যেন নাকি এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য আমরা প্রস্তুতি নেওয়া আছে, এবং ঈদের পরে আবার আমাদের প্রস্তুতি সম্বন্ধে আমরা আবার রিভিউ মিটিং করব। অতীতে এই জাতীয় সভার সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সব সিদ্ধান্তই সফলভাবে বাস্তবায়ন হয়েছে। অত্যন্ত সফলতার সহিত। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই ক্ষমতাসীনদের লক্ষ্য। আন্দোলনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান তিনি। সাইফুর রিপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র নেতা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। নেতারা বলেন, দীর্ঘ 17 বছরের দমন পীড়নের পরও আগের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ বিএনপি। আওয়ামী সরকার যেভাবে জুলুম নির্যাতন করেছে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতৃবৃন্দকে বিএনপি থেকে কাউকে সরাতে পারেনি, এবং বাংলাদেশের মূল শক্তি হচ্ছে জনগণ। সেই জনগণের উপর নির্ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পথ চলা। 17 বছরেই আমাদের যে আন্দোলন, আমাদের নেতাকর্মীরা কিন্তু একটু থেমে যায়নি এবং হতাশ হয়নি, কারণ আমাদের বিশ্বাস একদিন না একদিন আমরা জয়লাভ করবই। নতুন একটি যুদ্ধের প্রসব বেদনায় এখন বাংলাদেশ, আরেকটি যুদ্ধ প্রয়োজন হলে হবে, কিন্তু বাংলাদেশকে আমরা আমাদের স্বাধীন সত্তাগুলো আমরা ফিরিয়ে আনবো, এবং বিশ্বের বুকে বাংলাদেশ আবার একটি স্বাধীন মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াবে ইনশাল্লাহ।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় নানা কৌশলে ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এই বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার, পোশাক ও নগদ অর্থ বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় জানান নেতারা। মূল্যস্ফীতির এক ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে, অথচ পৃথিবীর অন্যান্য দেশে এই ইনফ্লেশন অনেক কমে গেছে। সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এই অবৈধ সরকারকে উৎখাত করা আজকে আমাদের শপথ। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ছাড়াও সারা দেশে বৃক্ষরোপণ, খাবার বিতরণ, দোয়া মাহফিল করে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কিছু এলাকা প্লাবিত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। সমাধান হলো না এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় ইস্যু, ফলে থাইল্যান্ডের ইতাল থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোর কাছে হস্তান্তরে স্থিতাবস্থা থাকবে। সমাধান হবে সিঙ্গাপুরে আরবিট্রেশন আদালতের বৈঠকে। কোনো মীমাংসা না হলে 3 মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল 12 মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশের পর বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর ইস্যুর শুনানি। শুনানিতে বিচারপতি বলেন, সবাই কোম্পানির পক্ষে, দেশের পক্ষে কেউ নেই। আদালত চায় প্রকল্পটি সুন্দরভাবে চলুক। পরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত শেয়ার হস্তান্তর স্থিতাবস্থা থাকবে বলে আদেশ দেন আদালত। আরবিট্রেশন প্রসিডিংস যেটা সিঙ্গাপুরে স্টার্ট হয়েছে, সেই আরবিট্রেশন প্রসিডিংসের ফার্স্ট সিটিং হওয়া পর্যন্ত শেয়ার ট্রান্সফার কার্যক্রমের স্থিতাবস্থা বজায় থাকবে। এর মাধ্যমে আরবিট্রেশন প্রসিডিংস সিঙ্গাপুরে আইনগত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে চলমান থাকবে এবং কজ অফ অ্যাকশন শেয়ার ট্রান্সফারের মাধ্যমে যেটা অন্যায়ভাবে প্রক্রিয়া করার, ট্রান্সফার করে ফেলার যে সুযোগ তারা নিতে ছিল, সেটা বন্ধ হবে। এই আদেশের ফলে বন্ধ থাকবে 2 বিদেশি ব্যাংকের অর্থ ছাড়, ফলে বন্ধ থাকছে কাজের। এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ছিল চলতি বছরই শেষ হবে ঢাকা এক্সপ্রেসওয়ের কাজ। এ সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু 3 ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বন্ধ এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। প্রকল্পে থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি ইটাল থাইয়ের 51% আর চাইনিজ শ্যান্ডং ইন্টারন্যাশনাল ও সিনোহাইড্রো কর্পোরেশনের যৌথ মালিকানায় বাকি 49%। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আগাম বন্যা। বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সহকর্মী আমিনুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু।
বুধবার বিকেল থেকেই সিলেটের নিম্নাঞ্চলে বাড়তে থাকে পানি আর রাতেই তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এমন পরিস্থিতি সিলেটের বেশ কয়েকটি উপজেলায়। ডুবে গেছে জৈন্তাপুরের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের হাজারো ঘরবাড়ি। কানাইঘাট ও গোয়াইনঘাটেও পানিবন্দী জীবন কাটাচ্ছে কয়েক হাজার পরিবার। প্রতিবার একটি নির্দিষ্ট সীমায় পানি এসে আবার চলে যায়, কিন্তু এবার হঠাৎ করে কয়েক ঘন্টার ভেতর পানি হঠাৎ দ্রুত বিপদসীমার অনেক উপরে চলে আসে। প্রথম ওই পানি দেখলাম বিপদসীমার খুব উপরে দিয়ে পানি যার গরম আল সামানা যেটা আছে সব তো বাসাইয়া লইয়া গেছে ঘর দুয়ার ভাঙ্গিয়ে কোনটা রয়েছে না গরম। আমরা দেশে সারা জীবন সকালে পানি এসে বিকালে গেছে, বাট এখন বর্তমানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত গেছে পানিও আস্তে আস্তে কমে, 1 ইঞ্চি কমলে 3 ইঞ্চি বাড়ে। বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ চালাচ্ছে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। খোলা হয়েছে 40টির বেশি আশ্রয় কেন্দ্র। বিতরণ হচ্ছে শুকনো খাবার ও সুপেয় পানি। তবে অনেক এলাকায় পৌঁছায়নি ত্রাণ। ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাইছি না। কোনো মেম্বার, চেয়ারম্যান এখন পর্যন্ত খাইল থেকে আমরা অনাহারে। 12টা বাজে খাটগুলো সারাদিন খানি নাই, আমরা ওলা খান বাড়ি ঘর ছাড়া ও আজকে তো খান বেই লইছে, কোনো একটা মানুষের খবর নাই, এমপিরও খবর নাই, কেউরও খবর নাই। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি। তার উপর ভয় বাড়াচ্ছে বৃষ্টি। তবে বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে যাবে, নেমে গেলে এই জলাবদ্ধতা চলে যাবে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি, তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত কমলে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। লোকসভা নির্বাচনে 7ম দফার প্রচারণা শেষ। আজ ফের ক্ষমতায় আসার ইঙ্গিত মোদির। সময় শেষ বললেন মমতা। স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের 12টি বাহিনীর 50 জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব 7-এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দেন তারা। এ সময় 90টি দেশি বিদেশি অস্ত্র সহ বিপুল গোলা বারুদ জমা নেওয়া হয়। সুন্দর জীবন নিশ্চিতে সরকারি সহায়তা পাওয়ার দাবি তাদের। সহকর্মী AKM নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। চট্টগ্রাম কক্সবাজারের উত্তাল বঙ্গোপসাগরে প্রতিদিনই কয়েক হাজার ফিশিং ট্রলারে লক্ষাধিক জেলে সাগরে যায় মাছ ধরতে। জীবন বাজি রেখে গভীর সমুদ্রে যাওয়া এসব জেলেদের নানা অনিয়স্যতার মধ্যে চরম এক আতঙ্কের নাম জলদস্যু। সাগর দাপিয়ে বেড়ানো এসব জলদস্যু ট্রলারের মাছ, ডিজেল আর মালামাল লুট করেই ক্ষান্ত হয় না, বরং জেলেদের প্রাণ নিতেও দ্বিধা করে না তারা। দক্ষিণ চট্টগ্রামে বঙ্গোপসাগরে এমন মূর্তিমান আতঙ্ক। 19টি জলদস্যু গ্রুপের 35 জন এবং আলাদা আরও 15 জন বৃহস্পতিবার দুপুরে র্যাব 7-এর তত্ত্বাবধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ছিলেন এক নারী জলদস্যুও। বছরের পর বছর পরিবার থেকে অনেকটা বিচ্ছিন্ন এসব জলদস্যুরা আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান। তাদের কণ্ঠে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা। এর আগেও অনেকগুলো বাহিনী সমর্থন করছে, তারা অনেক ভালো আছে, তাই ওরা থেকে দেখে আমরাও মানে কি আত্মসমর্পণ করছি। ওরা আর সরকারের কাজ সুবিধা দিতে আর বউবাই ছেলেরা আর কাজ সুবিধা তারা স্বাভাবিক জীবনে ফেরায় আনন্দিত স্বজনরাও। তাদের দাবি, স্বাভাবিক জীবনযাপন করতে প্রয়োজন সরকারের পর্যাপ্ত সহযোগিতা। এখন দেখে সরকারের যে ভালো অনেক খুশি। আত্মসমর্পণ করার পর পুনরায় জঙ্গিবাদ বা দস্যুপনায় ফিরে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাতমুক্ত করার ঘোষণা দেন। স্বাভাবিক রাস্তা থেকে অস্বাভাবিক রাস্তায় দস্যুপনায় ফিরে গেলে কিন্তু জঙ্গিবাদে যারা আছে, জঙ্গিবাদে আবার ফিরে গেলে, এই ডাকাতি আবার ফিরে গেলে তার জন্য কিন্তু ছাড় নেই। শীঘ্রই আমরা বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করব ইনশাআল্লাহ।
এর আগে 2018 ও 20 সালে 2 দফায় 77 জন জলদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রূপালী ব্যাংক থেকে 300 কোটি টাকা আত্মসাতের মামলায় ডলি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির উপপরিচালক আহসানুল কবির তাকে জিজ্ঞাসাবাদ করেন। ডলি কনস্ট্রাকশন 2018 সালের 31 ডিসেম্বর পর্যন্ত রূপালী ব্যাংক থেকে ঋণের প্রায় 752 কোটি টাকা উত্তোলন করে এবং এর বিপরীতে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 308 কোটি টাকা পরিশোধ করে। তবে বর্তমানে ঋণের নামে 300 কোটি টাকার উপরে বাকি রয়েছে। এজন্য আত্মসাতের অভিযোগ এনে 2023 সালের এপ্রিলে মামলা করে দুদক। নাসির উদ্দিন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডলি আক্তার, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক উপমহাব্যবস্থাপক খালেদ হোসেন মল্লিক। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসির উদ্দিন ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। বিএডব্লিউটিসির 100 বছরের পুরনো ও প্যাডেল চালিত জাহাজগুলো পর্যটন ও সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হতে পারে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও মহাসচিব আর্সেনিও অ্যান্টনিও ডোমিনগেজ ভেলাস্কোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মানুষ এখন এত স্লো জলযানে উঠতে চায় না, তাই সামাজিক এবং কর্পোরেট হাউসের প্রোগ্রাম এসব জাহাজে আয়োজন করা যেতে পারে। এখন মানুষ এত স্পিডি হয়ে গেছে যে এত স্লো মানে জলযানে উঠতে চায় না। সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে এগুলা পর্যটন ক্ষেত্রে ব্যবহার করা যায় অথবা ক্রুজ সার্ভিস করা যায়, যেটা আমাদের অনেক সামাজিক যেসব প্রোগ্রামগুলো আছে, কর্পোরেট হাউসের প্রোগ্রামগুলো আছে, সেগুলো এইসব অনবোর্ড করা যেতে পারে। তো সেটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি। ভারতের লোকসভা নির্বাচনের 7ম দফার প্রচারণার শেষ দিন আজ। শেষ মুহূর্তে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াত সহ অনেক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এদিন। বুধবার পশ্চিমবঙ্গের এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেছেন তিনি আবারও ক্ষমতায় আসছেন। তার এমন মন্তব্যে খোঁচা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন সময় ফুরিয়ে এসেছে মোদীর। রায়হান কবির শুভ্রর রিপোর্ট। 1 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। 8 রাজ্যের 57 সংসদীয় আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াত সহ 304 জনের ভাগ্য পরীক্ষা হবে এদিন। এর মধ্য দিয়ে 543 আসন বিশিষ্ট ভারতের লোকসভার সব আসনে ভোট নেওয়া শেষ করবে দেশটির নির্বাচন কমিশন। শেষ দফার ভোটে সবার নজরে থাকবে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ। মমতা রাজ্যে ভোট হবে 9 সংসদীয় আসনে। এ দফায় ভাগ্য পরীক্ষা হবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির। ডায়মন্ড হারবার থেকে লড়ছেন তিনি, আর যাদবপুর থেকে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এদিকে শেষ দফার ভোটের আগে প্রচারণায় নির্ঘুম সময় পার করছেন দেশটির শীর্ষ রাজনীতিবিদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ব্যস্ত মাঠের লড়াইয়ে। লক্ষ্য নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শুধু তাই নয়, প্রার্থীদের এই প্রচারণায় দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদেরও। শেষ দফার নির্বাচনকে সামনে রেখে কলকাতায় একাধিক নির্বাচনী জনসভা করেন নরেন্দ্র মোদী। বিরোধীদের নানা অনিয়ম, দুর্নীতি তুলে ধরে কঠোর সমালোচনা করেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আসনে বিজেপির জয় হবে বলেও আশাবাদী মোদী। भ्रष्टाचार की जननी कांग्रेस है, उससे बराबर भ्रष्टाचार के पाठ पढ़ लिए हैं। कांग्रेस को तो भ्रष्टाचार में पीएचडी करते करते 60 साल लगे। ये तो जन्म से ही कट्टर भ्रष्टाचारी पैदा हुए हैं। এদিকে প্রধানমন্ত্রীর জবাবে সভা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নাকি বিদায় নিচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কটা দিন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইসরায়েল মিশর দ্বন্দ্ব। দুপক্ষের নতুন উত্তেজনা কৌশলগত ফিলাডেলফিয়া করিডোর নিয়ে। ইসরায়েলের দাবি এই করিডোরকে অবৈধ অস্ত্র আনা নেয়ার পথ হিসেবে ব্যবহার করে আসছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মিশর। আব্দুল্লাল মামুনের রিপোর্ট। রাফা অভিযানে বেশ অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা ও মিশরের মধ্যে অবস্থিত স্থল সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে তারা। আর এই সীমান্তটি ফিলাডেলফিয়া করিডোর নামে পরিচিত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানান, ফিলাডেলফিয়া করিডোরে 20টি টানেল খুঁজে পেয়েছে তারা। অস্ত্র চোরাচালানে এসব টানেল ব্যবহার করত হামাস। টানেলগুলোকে হামাসের লাইফলাইন বলেও জানান তিনি। হামাস ফিলাডেলফিয়া করিডোরের সুবিধা নিয়েছিল। আমরা যাতে আক্রমণ করতে না পারি সেজন্য মিশর সীমান্ত থেকে কয়েক মিটার দূরে অবকাঠামো তৈরি করেছিল তারা। টানেলগুলো সীমান্ত থেকে 10 থেকে 40 মিটারের দূরে ছিল। আমাদের সৈন্যরা সেখানে অনুসন্ধান চালাচ্ছে। পরে অবশ্য হাগারি নিজের কথা থেকে কিছুটা পিছু হটেছেন। বলেন, টানেলগুলো মিশরের সঙ্গে যুক্ত কিনা তা তিনি নিশ্চিত নন। ইসরায়েলের এই দাবিকে অস্বীকার করছে মিশর। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, রাফায় চালানো সামরিক অভিযানকে বৈধতা দিতেই এমন দাবি করছে তেল আবিব। এর আগে মিশর কর্তৃপক্ষ জানিয়েছিল, সীমান্তে থাকা সমস্ত টানেল ধ্বংস করে দিয়েছে তারা। এসব টানেল দিয়ে অস্ত্র নেওয়া অসম্ভব। মিশর ও ইসরায়েলের টানাপোড়েন নতুন নয়। গাজার সঙ্গে মিশরের প্রায় 13 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এ পথেই ফিলিস্তিনিদের মিশরে ঠেলে দিতে চায় ইসরায়েল। এর জেরে দুপক্ষের সম্পর্ক কোনোদিনও ভালো ছিল না। রাফায় অভিযান শুরু হলে সম্পর্কের আরও অবনতি ঘটে। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বয়সভিত্তিক দল থেকে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেন তানজিম হাসান সাকিব। সে স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগে। খেলেছেন যুব বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এবার টি20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই পেসার। লাল সবুজ জার্সিতে নিজের সেরাটা দিতে চান তিনি। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। বিশ্বকাপে এর আগেও খেলেছেন তানজিম হাসান সাকিব। অনূর্ধ্ব 19 দলের হয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে তার। 2023 ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন তিনি। এবার টি20 বিশ্বকাপেও দলে জায়গা করে নিয়েছেন এই পেসার। অনূর্ধ্ব 19 দল থেকে স্বপ্ন বুনেছিলেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার। সেজন্য নিজেকে তিলে তিলে তৈরি করেছেন সাকিব। আমি যখন আন্ডার-19 ক্রিকেট খেলি তখন থেকে আমার টার্গেট ছিল যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো। কখনো আমার কনফিডেন্স কখনো কম কাজ করে নাই যে না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারবো না। আমি এভাবে নিজেকে রেডি করছি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যে না আমার ওইখানে গিয়ে ডমিনেট করা লাগবে। ছিমছাম গড়নের পেসার তানজিম। অন্যদের মতো নেই উচ্চতা, তাই স্কিল অর্জনে বাড়তি সময় দিতে হয়েছে টাইগার এই পেসারকে। এজ এ পেস বোলার হিসাবে আমার হাইট 6 ফুট না, তো ওই হিসাবে আমার আলাদা স্কিল অবশ্যই থাকা লাগবে। আমি চেষ্টা করি বল স্কিট করানোর জন্য, যাতে ব্যাটসম্যানদের খেলতে খুব ডিফিকাল্ট ফেস করা লাগে। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারেও তানজিমকে নিয়ে ভরসা করা যায়। সুযোগ আসলে ব্যাটিংয়ে অবদান রাখতে চান তিনি। লোয়ার অর্ডারে যখন আমি ব্যাটিংয়ে নামি তখন টিম যেটা আমার কাছ থেকে আশা করে ওটা যাতে আমি দিতে পারতেছি কিনা, বা আমি যে রোলটা প্লে করবো এটা আমি কমপ্লিটলি করতে পারতেছি কিনা। আমি যখনই নামি সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়ে চাপে বাংলাদেশ। তারপরও লাল সবুজ নিয়ে স্বপ্ন দেখছেন তানজিম সাকিব। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, শেষ করব সংবাদ সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনার হত্যার রহস্য উন্মোচনে দ্বার প্রান্তে পুলিশ। উদ্ধার হওয়া মাংসপিণ্ড এমপির ধারণা ডিবির। পলাতক দুজনকে ফিরিয়ে আনার চেষ্টা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধ সংস্কার কাজ দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর। পটুয়াখালীতে দাঁড়িয়ে সব ধরনের সহায়তার ঘোষণা। ঈদের সময় ঢাকায় খোরাখুরি না করার আহ্বান ওবায়দুল কাদেরের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কার কাজ শেষ করার নির্দেশ। দেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতাল থাইয়ের শেয়ার হস্তান্তরে আপিল বিভাগের স্থিতাবস্থা। নিষ্পত্তি হবে সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালতে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা
@দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।